বয়স্ক ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছি উনি এসেছেন এত রাত্রিবেলা। বিগত ৮-১০ দিন ধরে ব্যক্তিগত কিছু কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে এই বিগত ৮-১০ দিন আপনাদের সম্মুখে আমি কোনো প্রতিবেদন পেশ করে উঠতে পারিনি। এই কদিন আপনারা আমাকে যেভাবে মিস করেছেন ঠিক ওই একইভাবে আমিও কিন্তু আপনাদেরকে মিস করেছি। মানে যারা আমার কথা শুনতে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, যারা আমার কথা শোনেন, তারা ঠিক যেভাবে আমাকে মিস করেছেন আমিও কিন্তু সেই একইভাবে, বিশ্বাস করুন, ওই একইভাবে আপনাদেরকে মিস করেছি। আমি শুধু ভাবছিলাম যে কবে আমার এই কিছু যে কাজগুলো ছিল শেষ করে আপনাদের সম্মুখে এই আরজিকর কাণ্ড, এই অভয়া কাণ্ডকে আপনাদের সম্মুখে প্রতিবেদন আকারে পেশ করব। কেননা এটা সত্যি, বিশ্বাস করুন, এই আরজিকর হাসপাতালের ঘটনা সত্যি অত্যন্ত পীড়া দিয়েছে। তাই আর তর সইতে পারছিলাম না যে এই নিয়ে আপনাদের সম্মুখে কিছু যে বলবো, এই নিয়ে আর তর সইতে পারছিলাম না। তাই আজকে এই সবটা নিয়ে, এই আরজিকর কাণ্ড, এই অভয়াকে নিয়ে প্রতিবেদন করতেই আপনাদের সম্মুখে এসেছি। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। গত ৮ তারিখ বৃহস্পতিবার আপনারা দেখেছেন যে আরজিকরে কিভাবে অভয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে তা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। আমরা রাজ্যবাসী হিসেবে এবং রাজ্যবাসীর কাছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক। কেননা যেখানে পুলিশ তদন্ত করে দোষীদেরকে শাস্তি দেবেন, তারা কিনা বলছেন অভয়ার বাড়ির লোককে ফোন করে, তার বাবা মাকে ফোন করে বলছেন তাড়াতাড়ি আসুন, আপনাদের মেয়ে নাকি আত্মহত্যা করেছে, তাড়াতাড়ি আসুন, আপনাদের মেয়ে আর বেঁচে নেই, তিনি আত্মহত্যা করেছেন। ভেবে দেখুন তো, তারপরে আমাদের সামনে কি ঘটনা উঠে আসলো। আমরা দেখলাম পুলিশ কমিশনার বিনীত গোয়েল গেলেন। বিনীত গোয়েল গিয়ে কি করলেন আমরা ঠিক বুঝে উঠতে পারলাম না। ওনার ভূমিকা নিয়ে, এই অভয়াকাণ্ডে ওনার ভূমিকা যথেষ্ট কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। ওনার ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। উনি কি তদন্ত করতে গিয়েছিলেন, দোষীদেরকে চিহ্নিতকরণ করতে গিয়েছিলেন নাকি দোষীদেরকে আড়াল করতে গিয়েছিলেন, সেই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন কিন্তু আছে সাধারণ মানুষের মনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার ভূমিকাও এই বিষয়ে কিন্তু সন্তোষজনক নয়। কেননা আমরা প্রথম দিন শুনলাম, যেদিন এই ঘটনাটা ঘটল, তারপরে উনি সংবাদ মাধ্যমের সামনে এসে উনি যা বক্তব্য রাখলেন, উনি বললেন যে দোষীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে, একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমি ফাঁসির বিরোধী, কিন্তু তবুও আমি পার্টিকুলার এই কেসে আমি চাই যে দোষীর ফাঁসি হোক। তারপরে উনি কি করলেন? তারপরে উনি যেটা করলেন সেটা তো আমি, আপনি, আমরা মোটামুটি সবাই জানি। ইতিমধ্যেই অনেক কিছু আমাদের সামনে উঠে এসেছে, অনেক অডিও ভাইরাল হয়েছে, আমরা সেই সব কথাবার্তা শুনেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যেই কথাগুলো বলেছিল, একবার মনে করে দেখুন কতটা ভয়ঙ্কর এবং কতটা ভয়ানক এই মুখ্যমন্ত্রী আমাদের জন্য। রাজ্যের একজন মারা গেছেন, মানে একটি মেয়ে নির্যাতিতা হওয়ার পরে তাকে ব্রুটালি রেপ করার পরে তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে রাজনীতি করছেন। উনি প্রথমে বললেন এক কথা, তারপরে বলছেন যে পরিবারের লোকেদের প্রতি কোনো সহানুভূতি নেই। নির্যাতিতার প্রতি সহানুভূতি আছে, নির্যাতিতার পরিবারের প্রতি কোনো সহানুভূতি নেই। ভেবে দেখুন তো, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের বয়ান কি কখনো গ্রহণযোগ্য বা কখনো রাজ্যের মানুষ মেনে নিতে পারেন? আমরা তো রাজ্যবাসী হিসেবে কখনোই ওনার এই কথাবার্তাকে আর কি মেনে নিতে পারছি না, যে উনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে কি করে এই কথা বলছেন। উনি বলতে পারেন না, উনি আবার এও বলছেন যে আমরা তো 10 লাখ টাকা দিতেই পারি। ভেবে দেখুন তো, মানে পরিবারকে 10 লাখ টাকা দিতেই পারি।
অথচ আমরা জানলাম, যেটা আর কি জানতে পেরেছি, যে ওই ঘটনার পরে তৃণমূলের লোকজনকে দিয়ে আর কি ওই ওই অভয়ার বাড়িটিকে ঘিরে ফেলা হয়েছিল। অনবরত চাপ দেওয়া হয়েছে, থ্রেট দেওয়া হয়েছে, পয়সার প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু তাতেও ওই অভয়ার বাবা এবং মা কিন্তু মাথা নত করেননি। এমনকি পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়েও কিন্তু অভয়ার বাবা মাকে কিন্তু ভয় দেখানো হয়েছে, প্রলোভন দেখানো হয়েছে, অর্থের প্রলোভন দেখানো হয়েছে, সেখানেও মাথা নত করেননি। উনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এই কেসটাতে যদি সিবিআই হয় আমাদের কোনো আপত্তি নেই, মানে রাজ্যের কোনো আপত্তি নেই, রাজ্য সরকারের কোনো আপত্তি নেই। অথচ আমরা দেখলাম এই মামলাটা যখন হাইকোর্টে উঠল, তখন রাজ্যের দুজন কৌশলী, মানে দুজন আইনজীবী, রাজ্য সরকারের দুজন আইনজীবী সিবিআই তদন্তের বিরোধিতা করলেন। তাহলে মুখ্যমন্ত্রী কি চাইছেন সেটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার। ঠিক কী চাইছেন দিনের আলোর মতন পরিষ্কার। এই নিয়ে আর মানে কোনো বিশেষজ্ঞকে ব্যাখ্যা করবার প্রয়োজন হয় না যে মুখ্যমন্ত্রী এই ঘটনায় ঠিক কী চাইছেন। উনি দোষীদেরকে আড়াল করতে চাইছেন, কেননা দোষীকে, মূল দোষী যেই ভদ্রলোক, মানে ভদ্রলোক বলতেও মানে জানোয়ার বললেও হয়তো ওনাকে কম বলা হবে, কেন জানোয়ারদের অপমান করা হবে, সেই সন্দীপ ঘোষ, ওই আর.জি. কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, আপনারা সবাই জানেন উনি কে। উনি সেই ওই ব্যান্ডেজ করেছিল, মনে আছে? ওই ভোটের আগে 2021 বিধানসভা ভোটের আগে ওই মুখ্যমন্ত্রী পা ভেঙে গিয়েছিল, মনে নেই আপনাদের? সেই ব্যান্ডেজটা উনি করেছিলেন। উনি আর কি রিপোর্ট দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী পা ভেঙে গেছে। মানে একজন তৃণমূলপন্থী ডাক্তার, এবং তাকে দিয়ে ওই আর.জি. কর হাসপাতালটা তথা সমগ্র পশ্চিমবাংলার যে স্বাস্থ্য বিভাগটা আছে সেটাকে পুরো দুর্নীতির আখড়ায় পরিণত করেছে, ঘুঘুর বাসায় পরিণত করেছে, দুর্নীতির ঘুঘুর বাসায় পরিণত করেছেন আমাদের এই রাজ্যের শাসক দল। এই সন্দীপ ঘোষকে দিয়ে বিভিন্ন ধরনের র্যাকেট চালাতেন এই মুখ্যমন্ত্রী। এই সন্দীপ ঘোষকে দিয়ে এই সরকার যে কী ধরনের র্যাকেট চালাতেন আপনারা কল্পনা করতে পারবেন না। সেই ভিডিও, সেই অডিও যে ভাইরাল হয়েছে আপনারা সেখানে শুনেছেন, কিছুটা শুনেছেন, পুরোটা হয়তো এখনও আমরা জানি না। যে ডাক্তারের যে আর কি, যারা আর কি ডাক্তার হন ইন্টার্ন পাস করার পরে, পিজিরা যারা আর কি, তারপরে আর কি ওই প্রিন্সিপালের আর কি আপনার ওই কমপ্লিয়েশন সার্টিফিকেটটা লাগে, সেখানে আর কি ওই প্রিন্সিপালের সই লাগে, এবং তাদেরকে থিসিস জমা দিতে হয়। আপনারা শুনলেন, পিজিদেরকে থিসিস জমা দিতে হয়। যারা আর কি থিসিস জমা দেন না, ঠিক মতন ক্লাস করেন না, তাদেরকে আর কি ওই ডাক্তার পয়সার বিনিময়ে, ওই সন্দীপ ঘোষেরা আর কি, এই ধরনের মানুষেরা পয়সার বিনিময়ে আপনার সার্টিফিকেট দেন, শংসাপত্র দেন। ভেবে দেখুন তো কী করে রেখেছে আমাদের স্বাস্থ্য দপ্তরটাকে। মানে শিক্ষার কোনো দাম নেই, সব পয়সার খেলা চলছে, সব পয়সার খেলা চলছে। আর সেই পয়সার ভাগ, মানে পয়সার একটা ভাগ কালীঘাটে পৌঁছচ্ছে। সর্বত্রই এক করে রেখেছে। যে কর্পোরেশন দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, প্রত্যেকটা জায়গায় যে আপনারা দুর্নীতি দেখেন না, এই সব জায়গাতেই একই ব্যাপার। সব টাকার ভাগ কিন্তু এই কালীঘাটে আসে। মানে উনি সর্বত্র আর কি তৃণমূলপন্থী মানুষদেরকে দিয়ে, সে ডাক্তার বলুন, শিক্ষক বলুন, নেতা নেত্রী বলুন, সবাইকে আর কি এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে দিয়ে সেট করিয়ে রেখেছে। সেট করিয়ে রেখে ব্যবসা চালাচ্ছে, রমরমা ব্যবসা চালাচ্ছে। আর তারা যখন কোনো কেসে ফেসে যাচ্ছেন তখন তাদেরকে আড়াল করবার জন্য যা ইচ্ছে তাই করছেন। আমরা দেখলাম যেই মানে হাসপাতালে ঘটনা ঘটলো, যেই স্থানে ঘটনা ঘটলো, সেমিনার হলে, এবং সেমিনার হলের পাশে যে রেস্টরুমটায় ঘটনা ঘটেছিল, সেই রুমগুলোকে ডেমোলিশ করে দিল। বললো পিডব্লিউডি নাকি বলেছে এই রুমগুলোকে আর কি ঠিক করে রক্ষণাবেক্ষণ করতে, পিডব্লিউডির অর্ডার ছিল। কিন্তু পরবর্তীকালে পিডব্লিউডি পরিষ্কারভাবে জানিয়ে দিল যে না, এই ধরনের কোনো অর্ডার আমাদের তরফে ছিল না। তাহলে ভেবে দেখুন যে ওই যে হাসপাতালের ভেতরে যেখানে ওই ঘটনা ঘটেছে, সেখানে কি করে আপনার ওই ভাঙচুর হলো, কি করে আর কি রক্ষণাবেক্ষণের নামে আর কি ওই দেওয়ালগুলোকে ভাঙচুর করলেন ওই একটাই কারণ,
তথ্য প্রমাণ লোপাট করার জন্যই ভাঙচুর করলেন। আর তারপরে 14 তারিখ যেই রাতে আর কি পশ্চিমবাংলার মেয়েরা রাত দখল করেছিল, সেই রাতে তো আরও বড় ঘটনা ঘটে গেল, সেই রাতে আমরা দেখলাম আরজিকর হাসপাতালে তৃণমূলের কিছু হুলিগানসদের ঢুকিয়ে দিয়ে, তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনীকে ঢুকিয়ে দিয়ে যেই জায়গায় এই ঘটনা ঘটেছিল সেই জায়গাগুলোকে তছনছ করে দেওয়া হলো। সার্ভার, কম্পিউটার, কোনো কিছুই বাদ গেল না, সমস্ত কিছুটাই একদম টিভির যে ফুটেজগুলো যেই সার্ভারে থাকে, সিসি ক্যামেরা, সমস্ত কিছু ভেঙে তছনছ করে দিয়ে গেল ওই তৃণমূলের হারমাদ বাহিনীরা, যারা এককালে অন্য একটি রাজনৈতিক দলের হারমাদ ছিল, এখন বর্তমানে তৃণমূল রাজনৈতিক দলটির হারমাদ রূপে তারা কাজ করে চলেছে। ভেবে দেখুন আমরা কোথায় বাস করছি। 15 তারিখ আমাদের স্বাধীনতা দিবস, আর 14 তারিখ রাতে মেয়েরা রাত দখল করেছিল। এই 14 তারিখ রাতে আমাদের এই রানীকুটি, টালিগঞ্জের রানীকুটিতে একটি ঘটনা ঘটে যায়। আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি, 12টার সময় প্রত্যেক বছর এই রানীকুটিতে স্বাধীনতা দিবস পালন হয়। রাত 12টা, 14 তারিখ রাত 12টার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়, নাচ গান সমস্ত কিছুটাই হয়, এবং সেখানে একদম বেলাগামভাবে বিভিন্ন ধরনের জলপানও চলে। বুঝতেই পারছেন কোন জল, লাল, নীল, সাদা, কালো, অনেক ধরনের জল চলে। আর হিন্দি লায়লাপ্পা গানে সে যে কি নাচ হয় বলে বোঝাতে পারবো না আপনাদের। এই 14 তারিখ আপনার এই রানীকুঠিতে সেই প্রোগ্রামটা চলছিল, এবং রাত ঠিক 11:30 নাগাদ একটা গান বাজছিল, বিবি পায়রা পায়রা, বিবি পায়রা পায়রা। তো নেতাজি নগরে আমরা জানি যে সাধারণ মানুষেরা ওখানে একটা অবস্থান করেছিলেন, যাদবপুরে একটা অবস্থান হয়েছিল, সাধারণ মানুষের অবস্থান। তো যেই সাধারণ মানুষেরা নেতাজি নগর যাচ্ছিলেন আর যাদবপুর যাচ্ছিলেন, তারা যখন দেখলো যে সারা রাজ্য জুড়ে যেখানে শোক পালিত হচ্ছে, সারা রাজ্য জুড়ে যেখানে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, আন্দোলন সংগঠিত হচ্ছে, সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, সেখানে এই তৃণমূলের বজ্জাতরা, এই তৃণমূলের আর কি অশিক্ষিত তৃণমূলীরা, তারা এইভাবে ফুর্তি করছে। তো তারা সেখানে অবস্থান বিক্ষোভ করে এবং ওই তৃণমূলীদেরকে খুব ভদ্রভাবে আবেদন জানায় যে আজকে আপনারা স্বাধীনতা দিবস পালন করছেন, উদযাপন করছেন, খুব ভালো জিনিস, কিন্তু এই হিন্দি গানে আপনারা লায়লাপ্পা গানের মধ্যে নাচ গান এইসব কেন করছেন? আপনারা বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। তার বিনিময়ে তাদের কপালে জুটেছিল মার, বেধড়ক মার। মহিলারাও বাদ যাননি, অধিকাংশ মহিলাই ছিলেন ওই অবস্থান বিক্ষোভে, তাদের কাউকেই বাদ দেয়নি। তাদেরকে যেভাবে মারা হয়েছে চিন্তা করে দেখুন। রাত্রি 12:30 পরে তারা অবস্থান বিক্ষোভ করেছেন, রাত্রি 12:30 পর্যন্ত। 12:30 পরেও তারা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন, 12:30 পরেও তারা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন। আচ্ছা বলুন তো, আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা বলে কি কিছু নেই? কোথায় বলুন তো রাত্রি 12:30 সময়ে আর কি দেদার মাইক বাজিয়ে, সারা অঞ্চল জুড়ে কম করে 500 মাইক লাগিয়েছিল, যেখানে কোর্টের নির্দেশ আছে যে সীমিত সংখ্যক মাইক লাগিয়েই রাজনৈতিক দলগুলো এবং যে কোনো সংগঠন অনুষ্ঠান করতে হবে। সেখানে অন্তত কমপক্ষে 500 মাইক লাগিয়ে তারা এই অনুষ্ঠানটি করছিল। আপনারা বলুন তো, রাত্রি 12:30 পরে এটা কি অ্যালাও? আর পুলিশ প্রশাসনই বা কীভাবে অ্যালাউ করে এই ঘটনাগুলোকে, এই অনুষ্ঠানগুলোকে কীভাবে অ্যালাউ করে? হয়তো তৃণমূল বলেই এই ধরনের অনুষ্ঠানগুলো, এই সব অনুমতিগুলো পেয়ে যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা আশা করব যে আগামী দিনে পুলিশ প্রশাসনের তরফে এই দিকগুলোতে আরও খুব বিশেষভাবে নজর দেবে এবং কড়া পদক্ষেপ গ্রহণ করবেন যারা এই ধরনের অনুষ্ঠান করবেন রাত্রি 12টা 12:30 পরে। আরজিকর হাসপাতালে যারা আর কি ওই তাণ্ডব লীলা চালালো, জানেন তারা কারা? তারা আর কেউ নয়, তারা সবাই
সবাই তৃণমূলের সাথে যুক্ত, তারা সবাই তৃণমূলের লোকজন, যারা ওই আর কি আর জি কর হাসপাতালে 14 তারিখ রাত্রিবেলায় ভাঙচুর চালিয়েছিল। মাননীয়া যদিও বলছেন যে এগুলো নাকি বিরোধীদের কাজ কারবার, কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এই সমস্ত কিছু ঘটনার সাথে যুক্ত শুধুমাত্র এবং শুধুমাত্র তৃণমূল, আর কেউ নয়। বেলগাছিয়া সাংবাদিকরা এই জিনিসগুলো কলকাতা পুলিশ থেকে ওই আর কি সমাজ মাধ্যমে আর কি তাদের ছবি প্রকাশ করে, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল আর জি কর হাসপাতালে, তাদের ছবি দিয়ে আর কি ছবি প্রকাশ করে সাধারণ মানুষের আর কি সহযোগিতা চেয়েছিল। তো সাধারণ মানুষ এমন কিছু মানুষজনকে আইডেন্টিফাই করে দিয়ে চিহ্নিত করে দিয়েছিল, তাদেরকে পুলিশ গিয়েছিল, তাদের সাথে কথা বলেছে, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করেনি। চিন্তা করে দেখুন। তো ঠিক এরকমই একজন হলেন জব্বর, বেলগাছিয়ার জব্বর, যার দাদা একজন তৃণমূল নেতা। সে কিন্তু ওই রাতে ওই যে ভাঙচুর চালিয়েছিল সেখানে ছিল। তার মা বলেছেন, জব্বরের মা বলেছেন যে পুলিশ এসেছিল, আমার ছেলের সাথে কথা বলে গেছে, মানে জব্বরের সাথে কথা বলে গেছে, চাইলে অ্যারেস্ট করতেই পারতো, কিন্তু পুলিশ তো অ্যারেস্ট করেনি। পুলিশ অ্যারেস্ট করবে কেন? ওরা তো সব তৃণমূলের ওই আসল জায়গা থেকেই তো পাঠানো হয়েছে। ওইগুলো তো জাস্ট আর কি বলবো আর কি, ওগুলো তো আর কি যারা গেছে ওই ঘটনা ঘটাতে, তারা তো আসল নায়ক নন। তাদেরকে দিয়ে যারা ওই কাজ করিয়েছেন তারাই হচ্ছে এই ঘটনার মূল চক্রী। তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর পুলিশ কিন্তু তাদের কথাতেই সমস্ত কিছু করে চলেছে, সমস্ত কাজ কারবার, তথ্য প্রমাণ লোপাট কিন্তু আমাদের এই কলকাতার পুলিশ করে চলেছে। আমরা কার থেকে বিচার চাইব বলুন তো? আমরা কার থেকে বিচার চাইব? যারা আমাদেরকে নিরপেক্ষ বিচার দেবে তারাই তো আর কি দলদাস হিসেবে কাজ করে চলেছেন দিনের পর দিন। তো আমরা এদের থেকে কি বিচারের আশা করতে পারি? আপনারাই বলুন, বিচারের আশা করতে পারি? সরফরাজ নামে একটি ছেলে ওই বেলগাছিয়াতেই থাকে, সেও ছিল ওই রাতে। এই সরফরাজ কাশীপুরের এক কাউন্সিলরের খুব ঘনিষ্ঠ, সেও ছিল, তাকেও পুলিশ অ্যারেস্ট করে। আমির বলে একটি ছেলে ওই বেলগাছিয়াতেই থাকে, শাসক দলের সাথে যার প্রত্যক্ষ যোগাযোগ, পাড়ার শাসক দলের নেতাদের সাথে যার প্রত্যক্ষ যোগাযোগ, সেও ছিল ওই রাতে, তার সাথেও পুলিশ গিয়ে কথা বলেছে, তাকে অ্যারেস্ট করেনি। তৌসিফ বলে একটি ছেলে ছিল, সেও ছিল ওই ঘটনায় ওই রাত্রিবেলায় আর জি করে। তাকে গিয়ে পুলিশ খুঁজে পায়নি, তাকে ফোন করা হয়েছিল, বলল হ্যাঁ আমরা দাদাদের নির্দেশে ওখানে গিয়েছিলাম, দাদারা যা জানার সব জানে, আমরা কিছু জানি না, আমরা ছিলাম। পুলিশ তাকে অ্যারেস্ট করেনি, পুলিশ তাকে খোঁজও করছে না। দক্ষিণ দমদম পুরসভার সিথির 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌমিক দাস বলে একটি ছেলে, তার সাথেও পুলিশ গিয়ে কথা বলে এসছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেনি। সংবাদ মাধ্যম গিয়ে যখন তার সাথে কথা বলে, সেই সৌমিক দাসের সাথে কথা বলে, তখন সংবাদ মাধ্যমকে সৌমিক দাস জানায় যে হ্যাঁ আবেগের বশে এই ভুল কাজ আমরা করে ফেলেছি, আমরা অনুতপ্ত। তারপরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। ভেবে দেখুন, কাকে গ্রেপ্তার করলো? সৌমিক দাস আর ওই দুধেল গাই, তাদের কাউকে এখনো পর্যন্ত, ওই যেই নামগুলো বললাম আমি, তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করে উঠতে পারলো না পুলিশ, বা এখন এই প্রতিবেদন পেশ করা অবধি করেছে কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। কি বলবেন বলুন, কি বলবেন? আমরা কোথায় বসবাস করছি? কোন রাজ্যে, কার রাজত্বে বসবাস করছি? আমরা কত সাত করে এই মুখ্যমন্ত্রীকে নিয়ে এসেছিলাম, আর ইনি আমাদেরকে কি দিচ্ছেন বুঝতে পারছেন? কত ঘটনা উনি মুখ্যমন্ত্রী হয়ে আসার পরে ওনার রাজত্বকালে কতগুলো ঘটনা ঘটেছে বলুন তো এই ধরনের। কামদুনি, বকটুই, মুর্শিদাবাদ, বেহালা, বর্ধমান, হুগলি, ডায়মন্ড হারবার, মানে গুণে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে না। আমি তো সবটা বলতে পারলাম না, সবটা মনেও থাকে না। আর এই সবকটা ঘটনায়, পার্ক স্ট্রিট মনে আছে তো আপনাদের? পার্ক স্ট্রিট কাণ্ড, এই সুজেট, এই সবকটা ঘটনায় কিন্তু আমরা কম বেশি দেখেছি যে এই ঘটনাগুলোকে আত্মহত্যা বলে চালানো হয়েছে। সবকটা ঘটনায় মোটামুটি কম বেশি
আত্মহত্যা বলে আর কি চালিয়ে দিয়েছে, কয়েকটা ঘটনাকে চালিয়ে দিয়েছে। এই ঘটনাটাকেও চালাতে গিয়েছিল আত্মহত্যা বলে, কিন্তু পারল না, চক্রান্তকারীরা পারল না, মানে এই তৃণমূল সরকার পারল না। সুজেটের ঘটনাটা মনে আছে? পার্কস্ট্রিটের ওই সুজেটের ঘটনায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই ঘটনায় মানে যার সাথে ঘটেছে, যারা ঘটিয়েছে তারা নাকি সব ওনার ক্লায়েন্ট, মানে ওনাকে একজন আর কি ওই ইসে বানিয়ে দিল আর কি। ওই বুঝতেই পারছেন কি বলতে চাইছি, ভাষায় ব্যাখ্যা করতে চাইছি না। যারা আর কি ক্লায়েন্ট ডিল করে আর কি, সেই ধরনের মহিলা বানিয়ে দিল সুজেটকে, পার্কস্ট্রিট কাণ্ডের যিনি মহিলা, যিনি নির্যাতিতা। কিন্তু এই অভয়া, এনার তো কোনো ক্লায়েন্ট ছিল না। ইনি কি চেয়েছিলেন বলুন তো? ইনি একজন ডাক্তার হয়ে আমাদেরকে পরিষেবা দিতে চেয়েছিলেন, ডাক্তার হয়ে আমাদেরকে পরিষেবা দিতে চেয়েছিলেন। জানেন কত ভালো ব্রাইট স্টুডেন্ট এই অভয়া, নিট পরীক্ষা দিয়েছিল, সেখানে কি মারাত্মক রেজাল্ট করেছে। এবং সেই ধরনের একজন মেধাবী ছাত্রী যিনি ডাক্তার হতে চেয়েছিলেন, তাকে আর কি ওই সন্দীপ ঘোষ আর কি সই করে দিচ্ছিলেন না, যে তুমি ডাক্তার হতে পারবেন না, তুমি ডাক্তার হতে পারবে না যতক্ষণ না আমি সই করব। কিন্তু ওই মেয়েটি হার মানেনি, ও বলেছিল যে আপনারা যদি আমাকে যদি শংসাপত্র না দেন, আমাকে যদি কমপ্লিকেশন না দেন, যদি সিগনেচার না করে দেন, আমি কিন্তু এই ঘটনাগুলো, আপনারা যে টাকা পয়সা নিয়ে শংসাপত্র দেন, আমি কিন্তু এগুলো সংবাদ মাধ্যমের সামনে বলে দেব। জানি না আরও কী হয়তো জেনে গেছিল মেয়েটি, কেননা আমাদের কাছে ইতিমধ্যেই অনেক খবর এসেছে যেখানে আমরা জানতে পেরেছি যে ওই হাসপাতালে নাকি অর্গানের বিজনেস হতো। মৃত ব্যক্তিদের অর্গানগুলো তাদের শরীর থেকে বের করে নিয়ে সেই অর্গানগুলোর ব্যবসা করতো ওই হাসপাতাল কর্তৃপক্ষ, এবং রাজ্যের সর্বোচ্চ সরকারি হাসপাতালগুলোতে নাকি এই একই ধরনের ব্যবসা চলছে। ভেবে দেখুন কোথায় বসবাস করছি আমরা, কোথায় বসবাস করছি, আর কাকে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে। ওখানে বিভিন্ন ওষুধ, যেগুলো আর কি জীবনদায়ী ওষুধ মানুষকে দেওয়া হতো, ইঞ্জেকশন হতে পারে, বিভিন্ন ওষুধ হতে পারে, সেই ওষুধগুলো নাকি কম দামি ওষুধ, সেই ওষুধগুলোর নাকি কোনো কার্যকারিতাই নেই, সেই ধরনের ওষুধ, সেই ধরনের ইঞ্জেকশন, ড্রাগ আর কি মানুষকে দেওয়া হতো। এবং সেগুলো মনে হয় আমার যদ্দূর ধারণা অভয়া জেনে গিয়েছিল, এবং সেগুলোই বলেছিল যে আমি সংবাদ মাধ্যমের সামনে বলে দেবো, তাই ওকে চিরতরে সরিয়ে দেওয়া হলো। ঘুঘুর বাসা ভেঙে দিতে চেয়েছিল, তার জন্যই ওকে চিরতরে সরে যেতে হলো। অথচ এই মেয়েটি জীবিত থাকলে ভেবে দেখুন তো সাধারণ মানুষ কত পরিষেবা পেত। দিনের পর দিন জবে থেকে ও আর কি বিরুদ্ধাচরণ শুরু করেছিল, মুখের উপরে কথা বলা শুরু করেছিল, প্রতিবাদ করা শুরু করেছিল, ওর উপরে নেমে এসেছিল অন্যায় অবিচার। অনবরত নাইট ডিউটি দিয়ে চলেছিল, অনবরত নাইট শিফটের ডিউটিগুলো ওকে দিয়ে চলেছিল। ভাবতে পারেন টানা 3 দিন 36 ঘন্টা মেয়েটি নাইট ডিউটি করেছে। আমরা জানি 1-2 নাইট শিফটের পরে শিফট চেঞ্জ হয়, সেখানে টানা 3 দিন ধরে ও নাইট শিফট করেছে ওই মেয়েটি। ও শেষ 6 মাস ধরে বলে আসছিল যে আমার আর এই কাজ করতে ভালো লাগছে না, আমার ওই হাসপাতালে যেতে ভালো লাগছে না, কাজ করতে ভালো লাগছে না। মানে এই শেষ 6 মাস ধরেই ওর উপরে এই পাশবিক নির্মম অত্যাচার নেমে এসেছিল। আমি কিভাবে ব্যাখ্যা করবো এর বুঝে উঠতে পারছি না, আপনাদের সামনে কিভাবে ব্যাখ্যা করব, এই জিনিসটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করবো বুঝে উঠতে পারছি না। আর মমতা বন্দ্যোপাধ্যায় পথে মিছিল বের করেছেন, যিনি আর কি দোষীদেরকে শাস্তি দেবেন, উনি মিছিল বের করেছেন। উনি বলছেন নির্যাতিতার শাস্তি চাই। জানি না ওটা হয়তো ভুলবশত মুখ থেকে বেরিয়ে গিয়ে থাকতে পারে, কেননা অতটা অশিক্ষিত উনি নন। আমরা যতদূর জানি উনি আর কি ভারতবর্ষের যত শিক্ষিত মুখ্যমন্ত্রী আছে উনি তাদের মধ্যে উপরের সারিতেই অবস্থান করেন। উনি ডক্টরেট, উনি আইনজীবী, উনি সব কিছু, উনি ভালো গান গাইতে পারেন, ভালো কবিতা লিখতে পারেন, সব কিছু উনি। তো এই রকম ধরনের একজন মুখ্যমন্ত্রীকে আমরা ভেবেছিলাম যে আমাদেরকে হয়তো উনি ভালো পরিষেবা দেবেন, কিন্তু যা দেখতে পাচ্ছি উনি আর কি পশ্চিমবঙ্গে একটা দুর্নীতির র্যাকেট চালাচ্ছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন
যে রং ছাড়াই আপনারা পথে নামুন। উনি ছাত্র সমাজের কাছে উনি আহ্বান জানিয়েছেন, উনি আবেদন করেছেন যে কোনো রং নয়, কোনো রাজনৈতিক পতাকা তলে নয়, আপনারা রং ছাড়াই, পতাকা ছাড়াই আপনারা সাধারণ মানুষেরা, ছাত্র যুব সমাজ আপনারা পথে নামুন। এবং আমরা দেখেছি সাধারণ মানুষ পথে নেমেছে। এই ঘটনায়, এই অভয়াকাণ্ডে ভারতীয় দলের এক প্রতিশ্রুতিমান ক্রিকেটার উনি পর্যন্ত বলেছেন যে মেয়েদেরকে পথ বদল করতে বলবেন না, আপনারা পথ বদল করুন। শ্রেয়াস আইয়ার ভারতীয় দলের আরেকজন ক্রিকেটার, কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন, উনি পর্যন্ত বলেছেন যে দোষীদের অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে দ্রুত শাস্তি দিতে হবে। উনিও বলেছেন যে উই ওয়ান্ট জাস্টিস। ঋদ্ধিমান সাহা উনিও এই একই কথা বলেছেন। চিত্র অভিনেতা আয়ুষ্মান খুরানা উনি তো কত সুন্দর একটা কবিতাই বেঁধে ফেলেছেন এই অভয়াকে নিয়ে। উনিও ওই মূল দাবিটা ওই একই, যে দোষীদের চিহ্নিত করে তাদেরকে শাস্তি দিতে হবে, দ্রুত শাস্তি দিতে হবে। উনিও দ্রুত বিচার চেয়েছেন। গায়ক অরিজিৎ সিং, যিনি আমাদের বাংলার গর্ব, উনি পর্যন্ত বলেছেন যে 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ মধ্যে যদি অভয়া বিচার না পায় তখন আমরা পথে নামবো, তখন কিন্তু আর কোনো কথা শুনবো না। এটা সমাজ মাধ্যমে দেখলাম, জানি না এটা সত্যি না মিথ্যে, কেননা এটা সমাজ মাধ্যমে দেখেই আমি আপনাদের সামনে বলছি অরিজিৎ সিংয়ের কথাটা। আর সেখানে সৌরভ গাঙ্গুলি কি বলছেন, যে এটা বিচ্ছিন্ন ঘটনা। সৌরভ গাঙ্গুলি বলছেন এটা বিচ্ছিন্ন একটা ঘটনা, এটা নিয়ে সমস্ত সিস্টেমকে দায়ী করা যায় না। শ্রদ্ধেয় সৌরভবাবু, আপনাকে বলি, যদিও আপনি আর শ্রদ্ধার পাত্র নন, ওই 1 টাকায় জমি পেয়েছেন তো তার জন্যই দালালি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনাকে বলি, আপনারও একটি মেয়ে সন্তান আছে। হ্যাঁ, আপনি পয়সাওয়ালা, একটা করে কমে খাওয়া পরিবারের সন্তান, আপনি পয়সাওয়ালা সন্তান। তাই আপনার পরিবারের নিরাপত্তা রাজ্য সরকার সুনিশ্চিত করবে, এটা আমরা জানি। সাধারণ মানুষের নিরাপত্তা ভার্মে যাক, চুলোয় যাক, তাতে আপনার কি এসে যায়? তাই এটা আপনার কাছে বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আপনি জেনে রাখুন যে আপনার মেয়েও লন্ডনে পড়াশোনা করতে গেছে, আপনারও একটি মেয়ে আছে, সে লন্ডনে পড়াশোনা করতে গেছে। ঠাকুর না করুক যে তার সাথে এই ধরনের ঘটনা ঘটে, ঠাকুর না করুক, আমরা চাই না, কারণ সেও বাংলার মেয়ে। কিন্তু তার সাথে যদি ঠাকুর না করুক এই ধরনের ঘটনা ঘটে যায়, আপনি তখনও বলতে পারবেন তো যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা? প্রশ্ন রাখলাম আপনার সামনে, সৌরভ গাঙ্গুলি। আমি জানি না আপনি আমার এই বার্তাটা শুনতে পাবেন কিনা, বা এই বার্তাটা আপনার কাছে গিয়ে পৌঁছবে কিনা, তবুও আপনার কাছে প্রশ্ন রাখলাম। দোষীদেরকে আড়াল করবার জন্য এই রাজ্য সরকার যতটা নিচে নামার, তার থেকেও হয়তো বেশি নেমে গেছে। আর ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, ওকে তো বলির পাঠা বানানো হয়েছে, এর সাথে কতজন যুক্ত আছে দেখুন গিয়ে। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না, আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো বিশ্বাস করতে নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে
আর.জি. কর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে, সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটাকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে, 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাটেস্টেড 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে, যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয়। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি, তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে, বাকিরা কাউকে যেতে দেয়নি। বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড, তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদটদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে, এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে। মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটাতে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই, মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে। ও যত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি, তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা, সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে, যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছুই, কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি, এই সব ডাক্তাররা এরা সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই। প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের। ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না। পোড়া দেশে কিছুই হওয়ার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব, আর কি করে বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো। We want justice!
সবটাই দেখলেন, সবটাই শুনলেন, বলুন কি বলবেন। যদি কিছু বলবার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।